চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটা কমপ্লিট ব্লান্ডার। সত্যিকার অর্থে সরকারের সামনে যখন অনেক গুরুত্বপূর্ণ টাস্ক, অনেক বেশি জরুরি দায়িত্ব পড়ে আছে, সেই সময়ে একটা একটা মানে এমন একটা কাজ সরকারের পক্ষ থেকে করা হলো যেটা সরকারের ভাবমূর্তি একেবারে বড় ধরনের ক্ষতি করেছে। এখন চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কি অপরাধ, এ নিয়ে কিন্তু স্পষ্ট কোনো উত্তর সরকারের কাছে নেই। তাকে 207 নম্বর আসামি করা হয়েছে একটি হত্যা মামলায়। একজন চিত্রনায়িকা, তিনি কি হত্যা মামলায় সরাসরি জড়িত হতে পারেন? এই সাধারণ সেন্সটা কি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তারা বুঝতে পারছেন না। তো তাকে, তিনি যে মামলায়, যে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে 207 নম্বর আসামি তিনি, এবং তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ একটা নাটকীয় পরিস্থিতি আমরা দেখলাম। এখন এই সব কাজকর্ম কেন করছে, কারা করছে, এই বিষয়গুলো কিন্তু সরকারের ভিতরেই পর্যালোচনার প্রয়োজন রয়েছে, এবং সরকারের আলটিমেটলি কি লাভ এই বিষয়টি আমাদের ভেবে দেখা দরকার, যে আসলে সরকারের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে কিনা। নুসরাত ফারিয়ার এই গ্রেপ্তারের পর কিন্তু নানামুখী একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষই বিষয়টাকে নেগেটিভ ভাবে দেখছেন। কেন দেখছেন? এমন এমন মানুষজন আছেন যারা হয়তো বা সিনেমা লাইনেন না বা সিনেমা পছন্দ করেন না, এমন এমন লোকজন বলছেন যে সরকার কেন একজন নায়িকার পিছনে লেগে আছেন। এখন এই চিত্রনায়িকার কি অপরাধ? তিনি মুজিব একটি জাতির উপকার নামে যে সিনেমাটি হয়েছে সেখানে তিনি শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন, এবং একসময় তিনি মন্তব্য করেছেন যে প্রতিটি মেয়ের মধ্যেই একটা করে শেখ হাসিনা আছে। দেখুন, যখন কেউ অভিনয় করেন তখন কিন্তু সেই চরিত্রের ভিতরে যাওয়া, সেটা নেগেটিভ পজিটিভ যে কোনো রোলই হতে পারে। বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ যে স্বৈরাচার হিটলার, তার জীবনের উপরে কিন্তু সিনেমা হয়েছে। সুতরাং এখন সিনেমা করার অপরাধে যদি, বা অভিনয় করার অপরাধে, কিংবা কোনো দলকে সমর্থন করার অপরাধে যদি এরকম ভাবে, মানে এটা একটা সফট টার্গেট আমরা বলবো, যে বড় বড় অপরাধীদের যারা আছে তাদেরকে পার পেয়ে কিন্তু তারা গেছে, তারা বিমানবন্দর থেকে পালিয়ে গেছে। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনিও পালিয়ে গেছেন, এবং মোটামুটি সেটা নিয়ে একটা তোলপাড়ের সৃষ্টি হয়। তো এরকম আরো ঘটনা আছে। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন সময়ে প্রভাবশালীরা, রাঘব বোয়ালরা নানাভাবে তারা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু একজন চিত্রনায়িকা, তাকে গ্রেপ্তার করে পুরো জিনিসটা আলোড়ন তোলা হলো, তার জামিনও হয়েছে। কিন্তু মূল যে সমস্যা বা মূল যে প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন চিত্রনায়িকাকে গ্রেপ্তার করতে হবে কেন? আপনি যদি তাকে তলব করতেন তাহলে তো তিনি হাজির হতেন, তিনি তো আর পালিয়ে যাচ্ছিলেন না, বা পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে তিনি নেই। তো এই বাস্তবতাগুলো সরকারের ভেতরে পর্যালোচনার দরকার আছে। আমার একটি প্রশ্ন, যে সরকারের যারা উচ্চ মহল আছে তারা কি সোশ্যাল মিডিয়া দেখেন না? সোশ্যাল মিডিয়ায় কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এইসব ঘটনায় সরকারের কতটা ক্ষতি হয়, এটা কি তারা পর্যালোচনা করেন না? এখন এরপরও একটা বড় প্রশ্ন আমরা তুলবো, যে কেন তাকে গ্রেপ্তার করা হলো? এটা কি মনোযোগ ডাইভার্টের জন্য? ইতিমধ্যে কিন্তু এই নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে দায়িত্বশীল অনেক ব্যক্তিবর্গ কথাবার্তা বলেছেন। এর মধ্যে যদি আমরা ধরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলছেন যে এটা একটা বিব্রতকর ঘটনা তার জন্য। এবং মুজিব একটি জাতির উপকার এই সিনেমায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তার স্ত্রী অভিনেত্রী তিশা অভিনয় করেছেন। সে যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য এভাবে যদি গ্রেপ্তার করতে থাকে সরকার, মানে ছোটখাটো বিষয়ে যদি গ্রেপ্তার করতে থাকে, তাহলে সরকারের সামনে যে গুরুতর কাজ, এটা তো একটা প্রথাগত সরকার নয়, নির্বাচিত সরকার নয়, সেই কাজগুলো ঝুলে যাচ্ছে। সুতরাং সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে। শেখ হাসিনার পতনের একটা বড় কারণ হচ্ছে যে মানুষ বিরক্ত হয়ে উঠেছিল। অনেকে মনে করতে পারেন ছাত্ররা আন্দোলন করে তাকে পতন ঘটিয়ে দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু মানুষের যদি পিছনে যদি সমর্থন না থাকে, জনগণ যদি সমর্থন না দেয়, কোনো আন্দোলন সফল হবে না। এটা একেবারে ধ্রুব সত্য কথা। তো এই সরকারের বিরুদ্ধেও মানুষের নানা রকমের কিন্তু নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, গড়ো করছে। তো এটা এই সরকার ভাবছে কিনা জানি না। যেটা বলছিলাম, যে সরকারের যারা দায়িত্বশীল পদে আছেন তারা কি গণমাধ্যম দেখেন না? তারা কি সোশ্যাল মিডিয়া দেখেন না, যে সেখানে কি ধরনের খবরাখবর প্রকাশিত হয়? নুসরাত ফারিয়াকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তিনি 207 নম্বর আসামি। একটা সাধারণ ভাবেও যদি একজন মানুষ দেখেন, তাহলে এটা কিভাবে এটাকে মূল্যায়ন করবেন আমি জানি না। তবে সরকারের যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। সরকারের ভিতরে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা তো অনেকের বিরুদ্ধে আছে। সবাইকে যদি আপনি গ্রেপ্তার করতে চান, তাহলে তো কারাগার জনসমুদ্রে পরিণত হয়ে যাবে। ইতিমধ্যে 50,000-এর কাছাকাছি গ্রেপ্তার হয়েছে। তো এই বিষয়গুলো সরকারকে অনুধাবন করতে হবে। এবং সেই সঙ্গে এটা স্বস্তির খবর যে শেষ পর্যন্ত নুসরাত ফারিয়ার জামিন হয়েছে। কিন্তু যেটা বলছিলাম, যে সরকারের ভেতরে এই কাজগুলো কেন করা হচ্ছে, এটা কি একটা প্ল্যানের অংশ? যে বড় বড় ইস্যু থেকে এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া বা বিদেশিদের সঙ্গে চুক্তি করার পরিচালনার জন্য একটা আলোচনা চলছে। অনেকে এটার পক্ষে বলছেন, অনেকে বিপক্ষে বলছেন। করিডোর নিয়ে একটা আলোচনা, সরকার কারোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছে, ফলে এই করিডোর নিয়েও এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বিএনপি সহ বিভিন্ন দল বলছে যে দলগুলোর সঙ্গে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে পারে না।
ফলে করিডোর এবং এই যে চট্টগ্রাম বন্দর এরকম বড় ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য নুসরাত ফারিয়ার ইস্যুর সামনে আনা হয়েছে কিনা। সোশ্যাল মিডিয়া গুলো দেখা যাবে নুসরাত ফারিয়া ছাড়া কোনো আলোচনা নেই, সবাই এখন নুসরাত ফারিয়াকে নিয়ে আলোচনা। আমি নিজে যেরকম নুসরাত ফারিয়াকে নিয়ে ভিডিও করছি এখন, তাহলে সরকারের সামনে যে গুরুত্বপূর্ণ টাস্ক, মানুষের নানান ভোগান্তির সমাধানের যে কাজ, বিভিন্ন সংস্কারের কাজ, নির্বাচন নিয়ে কাজ, সেগুলো বাদ দিয়ে সরকার এখন এই দিকে মনোযোগ সবার ডাইভার্ট করছে কেন? মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে। শেখ হাসিনার আমল এরকম দেখতাম যে যখন বড় কোনো ঘটনা ঘটতো, সিলি একটা ঘটনা ঘটিয়ে কাউকে গ্রেপ্তার করে কিংবা এমন কোনো জঙ্গি নাটক সাজিয়ে অনেক সময় দেখা যেত মনোযোগ ডাইভার্ট করা হতো। তো এটাও কি সেই মনোযোগ ডাইভার্টের অংশ? যে কারণে এটা করা হোক না কেন, এটা কমপ্লিট একটা ব্লান্ডার। যারাই করুক, যে কারণেই করুক, আলটিমেটলি 2-3 দিন ধরে কিন্তু পুলিশও খুব ব্যস্ত, শত শত পুলিশ নুসরাত ফারিয়াকে নিয়ে আদালতে যাচ্ছেন, টেলিভিশন চ্যানেল ব্যস্ত, মিডিয়া ব্যস্ত, সবাই ব্যস্ত এ নিয়ে। কিন্তু আমাদের সামনে অনেক বড় কাজ, এই সরকারের সামনে অনেক বড় কাজ, সেই কাজগুলোর কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। যেসব ছোটখাটো কাজে যদি সরকার নিজেকে ব্যস্ত রাখে তাহলে সরকারের জন্যই সেটা খুব নেতিবাচক দিক হবে। সেই সঙ্গে নির্বাচন নিয়ে সরকারকে খুব দ্রুত যেতে হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এবং নির্বাচন হয়ে গেলে হয়তো আমরা একটা স্থির অবস্থা দেখবো। আর বড় ধরনের সংস্কারের যে কাজটা, সেই কাজেই সরকারকে বেশি মনোযোগী হতে হবে। সরকার কাজ ছেড়ে মনে হচ্ছে অকাজে বেশি ব্যস্ত। নির্বাচনমুখী হওয়াটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বেশি যৌক্তিক পদক্ষেপ।